আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পলায়ন, এই আনন্দ আমরা কতদিন উপভোগ করতে পারব? আজকে আগস্ট মাসের 15 তারিখ বিকালবেলা যে ভিডিওটি করছি, তখন পর্যন্ত পরস্পর বিরোধী অনেকগুলো খবর বাংলাদেশের মন এবং মস্তিষ্ক, সারা বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ক একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে সমস্যা এখনো শেষ হয়নি, বরং অনেকগুলো সমস্যা নতুন করে শুরু হয়েছে। ছাত্ররা এখনো রাজপথে আছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। তো ছাত্ররা যেভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারেননি আজকের দিন পর্যন্ত, তেমনি সাধারণ যে জনগণ, তারাও তাদের কর্মে ফিরে যেতে পারেননি। এর কারণ হলো কর্মযজ্ঞ শুরু হয়নি বা করা যায়নি। আমাদের রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংগঠন রয়েছে, সেনাবাহিনী ৭৫-এর ১৫ই আগস্টের পর পুরো চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গিয়েছিল, সেটি এইবার হয়নি। কিন্তু ৭৫-এর পর সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং পুলিশ এটি মোটামুটি অক্ষত ছিল। কিন্তু এবার যেটি হচ্ছে, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং পুলিশ ম্যাসাকার, এবং এটি যেহেতু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন একটি অংশ আর জুডিশিয়ারি আলাদা একটি অংশ, ফলে এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই দুরূহ, দীর্ঘকালীন, এবং এইগুলোর অভাবে সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হয় এটিকে বলা হয় মাছরার ন্যায়, বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে। তো আমাদের এই যে মাছরার ন্যায় যে শুরু হয়েছে সিভিল সার্ভিসে এবং জনজীবনে, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে, এটির মূলত এবং প্রধানতম কারণ হলো আর্থিক খাতে দুর্নীতি, সামাজিক অবিচার এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে মানুষ যখন কোর্ট কাছারিতে গেছে, সেখানে ন্যায় বিচার না পেয়ে সেখানে তারা যে উল্টো বিচার পেয়েছে, তার ফলে কি হলো, পুরো সামাজিক বন্ধন ভেঙে গিয়েছে। এবং এটি বন্দুকের গুলি দ্বারা বা অস্ত্র দ্বারা এটি সম্ভব নয়। এই অবস্থা ঠিক করা, এইগুলো ঠিক করার জন্য যে মোটিভেশন দরকার, যে সময় দরকার, সেই সময়টি বাঙালিরা বা বাঙালি জাতি কখনোই এত দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয়ে নিবিষ্ট বা আবিষ্ট থাকতে পারেনি। এর ফলে যখনই কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটি সামাল দিতে যুগের পর যুগ লেগে গেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়েছে, বড় বড় রাজবংশের প্রতি পরিবর্তন হয়েছে, যুদ্ধ হয়েছে, মিলিটারি কু হয়েছে, সেটা পাল আমলে হোক, সেনা আমলে হোক, বন্য যে কোনো আমলে হোক, ওগুলো সামাল দিতে 7 দিনের বেশি সময় লাগেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, খুব গভীরভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে না পারলে এই ক্ষতগুলো পূর্ণ হবে না। রাষ্ট্রের দুজন খুব নামকরা কালপ্রিট তারা ধরা পড়েছেন, একজন দরবেশ আর একজন হলো আইনমন্ত্রী আনিসুল হক। এই দুজনের যে সিন্ডিকেট, অন্যায়ের সিন্ডিকেট, জুলুমের সিন্ডিকেট, একজন আইনের মার পেছে ফেলে কোর্ট কাছারি থেকে এই ঋণখেলাপিদেরকে সুযোগ দিয়েছে এবং ব্যাংক ক্ষেত্রে দানব পয়দা করেছে, এবং এর বিনিময়ে এই আনিসুল হক যে পরিমাণ আর্থিক দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, এটি মন্ত্রীর পদে থেকে আগামীতে কেউ পারবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অতীতকালে কেউ কল্পনাই করতে পারে নাই যে একটা মন্ত্রীর পদে থেকে এভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা যায়।
2 নম্বর হলো এই আনিসুল হক তার সহযোগী হয়ে সালমানের মতো লোক, সালমান কিন্তু আসলে বেকুব, বোকা প্রকৃতির মানুষ, সেন্টিমেন্টাল, এবং তার আইকিউ লেভেলও অনেক কম। মানে তার চেয়ে সাধারণত তার আপনজন যারা আছেন, কাছের মানুষ যারা আছেন, বন্ধুবান্ধব আছেন, 20 বছরের অন অ্যাভারেজে যাদের বয়স কম, তাদের সঙ্গে এই লোকটির বন্ধুত্ব গড়ে ওঠে। এবং এটি সে যে কত বড় নির্বোধ এবং বেকুব, আপনি তার লুঙ্গি পরার স্টাইল, তার দাড়ি কামানো, চুলে মেহেদি দেওয়া, গ্রেপ্তার হওয়া, তারপর ভয়ে বমি করে দেওয়া, যখন কোর্টে, সিএমএম কোর্টে তাকে উঠানো হলো, তিনি ভয়ে বমি করে দিয়েছেন। এরপর নৌবাহিনী যখন তাকে ধরেছে, তখন তিনি ভয়ে পায়খানা করে দিয়েছেন, কাপড় নষ্ট করেছেন। তার প্রমাণ হলো, আপনি দেখবেন এদের ছবি তোলার জন্য দুইজনকে দুটো লুঙ্গি পরিয়ে যখন ক্যামেরার সামনে হাজির করা হলো, সেই সময় সে পায়খানা করে পুরো লুঙ্গি নষ্ট করে ফেলে। এরপর তাকে আর একটা নতুন লুঙ্গি দেওয়া হয়। ফলে আনিসুল হকের লুঙ্গি আর ওদের লুঙ্গি, ওই দুজন লুঙ্গির মধ্যে আপনি ডিফারেন্স দেখতে পাবেন। তো যাই হোক, এই যে সালমান ধরা পড়েছে, আনিসুল হক ধরা পড়েছে, এর সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, অর্থনৈতিক, শেখ হাসিনার এই যে মানে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে আর্থিক খাত তিনি সামাল দিতে পারেননি, এবং রাষ্ট্রের অর্থ 10 লক্ষ, কেউ বলে 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এটা তিনি সামাল দিতে পারেননি। ফলে গত 1-1.5 বছর ধরে হু হু করে সেই রিজার্ভ কমে যাচ্ছিল। তো এই দুজনের চাইতেও ভয়ঙ্কর যে লোকগুলো এখনো পর্যন্ত তাদের আর্থিক দুর্নীতি নিয়ে ছিটেফাটা খবর আসছে, কিন্তু কি পরিমাণ দুর্নীতি যে সেখানে হয়েছে সেটি আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করব। এবং এই লোকগুলো, এদেরকে বলা হয় হোয়াইট কালার ক্রিমিনাল। তো এর মধ্যে 1 নম্বরে হলো বিপু। বিপু মানে জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে তার একেবারে এরকম একটা সম্পর্ক, শেখ হাসিনা তাকে নিদারুণ স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং মনে করতেন যে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। আর বিপু আমার পাশে বসতেন, নসরুল হামিদ বিপু। তো তার জীবন, লেখাপড়া, পারিবারিক জীবন, অনেক জিনিসগুলো তিনি আমাকে শেয়ার করতেন, বলতেন। তো তিনি যখন এই জ্বালানি মন্ত্রণালয়ে ঢুকলেন, তখন এই জ্বালানি মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলা, বাংলাদেশের যত পেট্রোলিয়াম, এগুলো তারা আমদানি করে। তো বোঝার চেষ্টা করেন যে এই ব্যাংকিং খাত, পেট্রোবাংলার টাকা থেকে শুরু করে এখানে বছরে কয় লক্ষ কোটি ডলারের মানে টাকার এলসি হয়। সবচেয়ে বাংলাদেশের, মানে সারা বাংলাদেশের সকল আমদানি যদি একত্র করা হয়, এটার যে মূল্য, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, তারা যে অকটেন পেট্রোল এগুলো আমদানি করে, এটা সব তার সমপর্যায়ের বেশি হবে, কম হবে না। তো এর সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এর সঙ্গে ব্যাংক আছে, বিমা আছে, বিদেশি যে কোম্পানির কাছ থেকে তেল কেনা হয় তাদের সাথে ডিল আছে। ফলে এখানে কি পরিমাণ অর্থ লেনদেন হয় অসৎ হলে, এটি সালমান কল্পনাও করতে পারে না। এই কাজটি করেছে বিপু। এরপরে এই মন্ত্রণালয়ের অধীন হলো গ্যাস সেক্টর, অর্থাৎ এই যে বিভিন্ন গ্যাস সেক্টরের আমরা যে গ্যাসগুলো উত্তোলন করি কূপ থেকে, শেভরন থেকে অন্যান্য বিদেশি কোম্পানিকে আমরা পেমেন্ট করি, এবং এই কর্মে লক্ষ কোটি ডলার যে লেনদেন হয় তার একটা অংশ এই জ্বালানি মন্ত্রণালয় যদি দুর্নীতিবাজ হয় তাদের ভাগে যায়। এরপর এই মন্ত্রণালয়ের অধীন রয়েছে অর্থাৎ জ্বালানি খনিজ সম্পদ, মানে এই যে কয়লা উত্তোলন, কয়লা আমদানি ইত্যাদি। এরপরে রয়েছে বিদ্যুৎ খাত। তো বিদ্যুৎ খাতের কেবলই মাত্র যে এখানে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি লাগে, বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি করতে হয়, বিদ্যুৎ খাতে যে কোম্পানিগুলো কাজ করে তাদের সঙ্গে লেনদেন,
পিডিবি আছে, ডেসা আছে, তারপরে পল্লী বিদ্যুৎ আছে, আরও অনেক কিছু। মানে এই মন্ত্রণালয়ের ব্যাপ্তি কল্পনাই করা যায় না। এবং শেখ হাসিনা সরকারের যত অপকর্ম, যত দুর্নীতি, তার একটা বিরাট অংশ এই মন্ত্রণালয়ের অধীন হয়েছে। ফলে এই যে দুর্নীতি, এটি সালমানের 40,000 কোটি টাকা, এস আলমের 1,20,000 কোটি টাকা, তার চেয়ে অনেক অনেক বেশি। বিপু কই? কেন বিপুকে ধরা হচ্ছে না? বিপুর পরে আপনি পলক সম্পর্কে আসেন। তো সেই যে পলক, একইভাবে এই সরকারের অগ্রাধিকার খাত ছিল আইসিটি খাত। এখানে দুটো মন্ত্রণালয় এসে দেখাতো, আইসিটি মন্ত্রণালয়, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এখন এই যে মোবাইল কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে টিএনটি, তার সঙ্গে সঙ্গে ডাক বিভাগ, এই ডাক বিভাগের একটা ব্যাংকিং ডিভিশন আছে, ডাকঘর সঞ্চয়পত্র, আপনারা সবাই জানেন। আর এর সাথে যুক্ত হয়েছে নগদ, নগদেরও ব্যাংকিং আছে। এই পুরো প্রক্রিয়াটি এককভাবে এক হস্তে চালিয়েছে জুনায়েদ আহমেদ পলক। তো জুনায়েদ আহমেদ এই পলকের সঙ্গে অলিগার হিসেবে সালমান এফ রহমান, অন্যান্য লোকের নাম আসছে, কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কারণে সবচেয়ে বেশি বদনাম আসছে সজীব ওয়াজেদ জয়ের। এখন জয়ের নির্দেশে যদি পলক এই কাজ করে থাকে, তাহলে এটা আওয়ামী লীগের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। আর যদি জয়ের নাম ভাঙিয়ে পলক এই কাজগুলো করে থাকে, তাহলে এই বিষয়গুলো আওয়ামী লীগের সর্বশক্তি নিয়োগ করে পলককে গ্রেপ্তার করিয়ে ধরে দেওয়া উচিত। এবং জয় যদি মনে করেন যে তিনি এই কাজগুলো করেননি, তাহলে পলকের বিরুদ্ধে তাকে কথা বলতে হবে, নিঃসন্দেহে কথা বলতে হবে। এবং এই পলকের কারণে শেখ রেহানার নাম আসে, এই পলকের কারণে শেখ রেহানার ছেলে ববির নাম আসে, রূপন্তীর নাম আসে, শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকীর নাম আসে। কাজেই এই পলক, তার যে টাকার ঝলক, স্বর্ণরূপার বস্তা কি পরিমাণ, এটি কল্পনাও করা যায় না। এখন এর সঙ্গে আওয়ামী লীগের কারা কারা জড়িত আছে, এটি এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এটি বের করার জন্য অবশ্যই পলককে গ্রেপ্তার করতে হবে। এরপরে আরেকটি লোক হলো ভূমি মন্ত্রী ছিল জাভেদ। তো জাভেদ পুরো ইউসিএল ব্যাংকটিকে সর্বনাশ করেছে এবং ইউসিএল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখন রাস্তায় নেমেছে। 12,000 কোটি টাকা কেবলমাত্র ইউসিবিএল ব্যাংক থেকে পাচার করে দেয়া হয়েছে দেশের বাইরে, এই কথা ইউসিবিএল ব্যাংকের লোকজন বলছে। এবং পত্রপত্রিকায় এসেছে যে এই টাকা দিয়ে ইউনাইটেড কিংডমে এবং আমেরিকাতে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সে যে রিয়েল এস্টেট ব্যবসা করেছে, এবং শুধুমাত্র লন্ডন শহরই 200 বাড়ি, সবগুলো বিলাসবহুল বাড়ি, এই বাড়ির মালিক জাভেদ। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এই 5ই আগস্টের আগে জাভেদের বিরুদ্ধে কেউ টুশব্দ করতে পারেনি শেখ হাসিনার স্নেহের কারণে। শেখ হাসিনার অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 1 নম্বর গুণ ছিল যে তার দুঃসময়ে যারা তাকে সাহায্য করেছে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করেছে, তাদের সবাইকে তিনি পুরস্কার দিয়েছেন। 80-র দশকে যখন শেখ হাসিনার খুবই দুরবস্থায় গিয়েছে, তখন এই জাভেদের বাবা আখতারুজ্জামান বাবু শেখ হাসিনাকে অনেক সহযোগিতা করেছেন। এমনকি সালমান আওয়ামী লীগের যখন দুঃসময় গেছে, বিশেষ করে 2001 থেকে 2006, ওই সময়টাতে সে এই শেখ হাসিনার কাছাকাছি চলে আসে। তো ফলে সালমান এফ রহমান, এরপরে নসরুল হামিদ বিপুর নাম হলো আব্দুল হামিদ, যাকে সবাই কয়লা হামিদ বলা হতো। তো তিনি এই কেরানীগঞ্জের এমপি ছিলেন এবং বঙ্গবন্ধুকে যথেষ্ট সাহায্য করতেন, সহযোগিতা করতেন। তো এই সাহায্য সহযোগিতার কারণে বিপুর প্রতিও শেখ হাসিনার একটা দুর্বলতা ছিল। তো শেখ হাসিনার এই যে দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে তারা 10 হাতে অপকর্ম করেছে, দুর্বৃত্তপনা করেছে, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং নিজেদের যে ভবিষ্যৎ আখের,
এটি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে, এবং সেই বিচার হবে নির্মম, সে বিচার হবে পক্ষপাতহীন, এবং সে বিচার হবে নিষ্ঠুর এবং নিরপেক্ষ। যদি এদের দ্বারা দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করতে হবে। আর এদের মাধ্যমে যদি শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা টাকা ভাগাভাগি করে নিয়েছে, তাহলে এদেরকে রাজসাক্ষী করে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায় এদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা দেশ চালাচ্ছেন তারা সব কিছুই যে জানেন এটাও যেমন বলা যাচ্ছে না, আবার সব কিছু যে বোঝেন তাও বলা যাচ্ছে না। আমরা যারা নাগরিক সমাজে আছি তারা যতটুকু বুঝছি আমরা এই কথাগুলো বলে যাচ্ছি, বাকিটা সিদ্ধান্ত নেয়ার ইচ্ছা তাদের। তারা কি এই পলক, বিপু এদের সাথে বা জাভেদের সাথে সমঝোতা করবেন, নাকি তাদেরকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে, না সত্যিকার অর্থে তাদেরকে বিচার করবেন, এই সিদ্ধান্ত তাদের। এবং সেটার উপরই তাদের ভবিষ্যৎ, অর্থাৎ বর্তমানে যারা চালাচ্ছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারকাতুহু।